ক্লাসে সকলকে স্বাগতম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের জন্য বিষয়ের নাম নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইন্স, বিষয় কোড 66841। আজকে অষ্টম ক্লাস। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর ট্র্যাক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 5 অ্যাটেনুয়েটরস এর বৈশিষ্ট্য। অধ্যায় 5 সিলেবাস অনুযায়ী যা আছে, 5.1 এ আছে অ্যাটেনুয়েটরের সংজ্ঞা, 5.2 তে আছে ডেসিবেল এবং নেপার এককে অ্যাটেনুয়েশনের ব্যাখ্যা, 5.3 তে আছে অ্যাটেনুয়েটিং নেটওয়ার্কের সাধারণ বৈশিষ্ট্য, 5.4 এ আছে সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল টি, পাই এবং এল টাইপ নেটওয়ার্ক সংশ্লিষ্ট অ্যাটেনুয়েটরের গাণিতিক বর্ণনা প্রদর্শন, 5.5 এ হচ্ছে পরিবর্তনশীল ও ল্যাডার অ্যাটেনুয়েটর। এখন 5.1 অ্যাটেনুয়েটরের সংজ্ঞা। অ্যাটেনুয়েটর অর্থ হচ্ছে পাতলা করা বা ছোট করা বা বসানো। একটা ট্রান্সমিশন লাইন এর নেটওয়ার্ক ম্যাচিং অবস্থা একদম ঠিক রেখে পাওয়ারের অনুপাত থেকে অ্যাটেনুয়েটর নির্ণয় করা যায়। অ্যাটেনুয়েটরের অর্থ হচ্ছে পাতলা করা বা ছোট করা বা বসানো। একটা ট্রান্সমিশন লাইনের নেটওয়ার্ক ম্যাচিং অবস্থা একদম ঠিক রেখে পাওয়ারের অনুপাত থেকে অ্যাটেনুয়েটর নির্ণয় করা যায়। যে ধরনের নেটওয়ার্ক জেনারেটর ও লোডের মধ্যে ব্যবহার করা হলে তা বৈদ্যুতিক সিগন্যাল স্তরকে নির্দিষ্ট মানে হ্রাস করতে সক্ষম, তাকে অ্যাটেনুয়েটর বলে। এখানে অ্যাটেনুয়েটরের একটা চিত্র দেখানো হলো। আমরা সবাই এটাকে চিনি, সাধারণত কানেকশনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফিল্টারের সংজ্ঞা। অ্যাক্টিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টারে অ্যাক্টিভ উপাদান এবং প্যাসিভ উপাদান বিদ্যমান। এতে অ্যাটেনুয়েশন বেশি পাওয়া যায়। অ্যাক্টিভ উপাদান হলো ট্রানজিস্টর, অ্যামপ্লিফায়ার ইত্যাদি। এবং প্যাসিভ উপাদান হলো রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। অ্যাক্টিভ ফিল্টারে বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করতে হয়। অ্যাক্টিভ ফিল্টারের পারফরমেন্স ভালো, অপেক্ষাকৃত উচ্চ ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে। অ্যাক্টিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টারে অ্যাক্টিভ উপাদান এবং প্যাসিভ উপাদান বিদ্যমান। এতে অ্যাটেনুয়েশন বেশি পাওয়া যায়। অ্যাক্টিভ উপাদান হলো ট্রানজিস্টর, অ্যামপ্লিফায়ার ইত্যাদি, এবং প্যাসিভ উপাদান হলো রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। অ্যাক্টিভ ফিল্টারে বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করতে হয়। অ্যাক্টিভ ফিল্টারের পারফরমেন্স ভালো, অপেক্ষাকৃত উচ্চ ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে। এখানে একটি অ্যাক্টিভ ফিল্টারের চিত্র দেওয়া আছে, যেখানে প্যাসিভ উপাদান যেমন ক্যাপাসিটর, রেজিস্টর, এগুলো কি প্যাসিভ উপাদান, ইন্ডাক্টর প্যাসিভ উপাদান, এবং এখানে আছে একটা কি অপ এম এমপ্লিফায়ার বা অপারেশন এমপ্লিফায়ারের চিত্র। তাহলে এই দুয়ের সমন্বয়ে যে সার্কিটটা তৈরি হয়েছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার। প্যাসিভ ফিল্টার। প্যাসিভ ফিল্টার শুধুমাত্র প্যাসিভ উপাদান দিয়ে তৈরি। এ ধরনের ফিল্টার উপাদানগুলো হলো আর এল সি। আরতে রেজিস্টর, এলতে ইন্ডাক্টর, সিতে ক্যাপাসিটর। এই ধরনের ফিল্টার এর অ্যাটেনুয়েশন কম হয়। প্যাসিভ ফিল্টারে কোনো বায়াসিং এর প্রয়োজন হয় না। এই ফিল্টারের পারফরমেন্স কম, উচ্চ ফ্রিকোয়েন্সিতে ভালো কাজ করে না প্যাসিভ ফিল্টার। প্যাসিভ ফিল্টারে একটা চিত্র দেখানো হয়েছে, এখানে ক্যাপাসিটর এবং রেজিস্টর, এবং যদি ইন্ডাক্টর থাকে তাহলে ইন্ডাক্টর মাধ্যমে এই প্যাসিভ ফিল্টার তৈরি করা হয়। তা হচ্ছে ডেসিবেল এবং নেপার একক অ্যাটেনুয়েশনের ব্যাখ্যা। অর্থাৎ অ্যাটেনুয়েটরের দুই ধরনের একক ব্যবহার করা হয়, একটা হচ্ছে ডেসিবেল আর একটা হচ্ছে নেপার।
এটুনিয়েশনকে ডেসিবেল বা নেপার এককে প্রকাশ করা যায়, অর্থাৎ এটুনিয়েশন এর একক হচ্ছে ডেসিবেল বা নেপার। নিচে একটি 4 প্রান্তীয় নেটওয়ার্ক অঙ্কন করা হলো। যেমন এখানে একটা ইনপুট টার্মিনাল, আউটপুট দুইটা টার্মিনাল, এটা একটা 4 প্রান্তীয় নেটওয়ার্ক, 4 টার্মিনাল নেটওয়ার্ক। তারপরে এখানে একাধিক ইম্পিডেন্স যুক্ত এবং 4 টার্মিনাল নেটওয়ার্কের মাধ্যমে নেটওয়ার্ক দেখানো হয়েছে আর কি, যে এই দুইটা টার্মিনাল এখানে একাধিক ইম্পিডেন্স ব্যবহার করা হয়েছে, যেটা একটা 4 প্রান্তীয় নেটওয়ার্ক। এই 4 প্রান্তীয় নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা প্রমাণ করব যে ডেসিবেল এবং নেপার এককে এটুনিয়েশনের ব্যাখ্যা। এটুনিয়েশন কিভাবে ডেসিবেল এবং নেপার এককে ব্যবহার করা হয়। ধরা যাক একটা 4 প্রান্তীয় নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ হচ্ছে V1, ইনপুট কারেন্ট I1 এবং ইনপুট পাওয়ার P1। অর্থাৎ আমরা যে আগে যে 4 প্রান্তীয় নেটওয়ার্কটা বৈশিষ্ট্য ব্যবহার করছি, যে এখানে যে ইনপুট ভোল্টেজ যদি V1 হয়, ইনপুট কারেন্ট যদি I1 হয় এবং ইনপুট পাওয়ার হচ্ছে P1। তো এরকম আউটপুটের ক্ষেত্রে হবে কি, আউটপুট V2, আউটপুট ভোল্টেজ V2, আউটপুট কারেন্ট I2 এবং আউটপুট পাওয়ার হচ্ছে P2। যদি আমরা এরকম ধরে নেই, তাহলে আমরা পাবো যে একটি 4 প্রান্তীয় নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ V1, ইনপুট কারেন্ট I1, ইনপুট পাওয়ার P1, আবার একটি 4 প্রান্তীয় নেটওয়ার্কের আউটপুট ভোল্টেজ V2, আউটপুট কারেন্ট I2 এবং আউটপুট পাওয়ার P2। তো বেলের সংজ্ঞা হচ্ছে যে ইনপুট পাওয়ার ও আউটপুট পাওয়ারের অনুপাতের মানকে বেল বোঝায়, অর্থাৎ 1 বেল সমান সমান 10 log 10 P1 বাই P2, log 10 P1 বাই P2। এটা বেলের সংজ্ঞা থেকে আমরা পাই। তো অতএব ডেসিবেল সমান সমান হচ্ছে 10 ডেসিবেল, ডেসি মানে কি 10, তো 1 বেল সমান সমান log 10 P1 বাই P2, তো ডেসিবেল মানে কি 10 log 10 P1 বাই P2। সুতরাং এটুনিয়েটেড নেটওয়ার্কের এটুনিয়েশন হচ্ছে 10 log 10 P1 বাই PB dB ডেসিবেল। এটা 1 নং সমীকরণ। তা আমরা নরমালি জানি যে P1 সমান সমান কি, যে আয়ন স্কয়ার R0, অর্থাৎ রেজিস্ট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স যেটাই ধরা হোক না কেন R0, আর কারেন্টের বর্গ ইনটু তার রেজিস্ট্যান্স, অথবা ভোল্টেজের বর্গ বাই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে পাওয়ারের মান। তো সেই ক্ষেত্রে P2 তাই হবে যে P2 সমান সমান I2 স্কয়ার R0 বা V2 স্কয়ার বাই R0। তা R0 হচ্ছে নেটওয়ার্কের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। ভোল্টেজের ক্ষেত্রে ডেসিবেল এককে এটুনিয়েটর হচ্ছে 10 log 10 V1 স্কয়ার বাই Z0, V2 স্কয়ার বাই Z0। অর্থাৎ আমরা যখন কোনো ভোল্টেজের ক্ষেত্রে যখন আমরা P1 এর, এখানে কি এটুনিয়েশনের সংজ্ঞাতে কি আছে 10 log 10 P1 বাই P2, তো এখানে P1 এর মান আমি বসাই দিলাম Bn স্কয়ার বাই R0 বা Z0, যেটা যে ইম্পিডেন্সের ক্ষেত্রে ধরা হয়, তো এখানে B স্কয়ার বাই Z0। সমাধান করার পর আমরা পাবো 20 log 10 V1 বাই V2 dB। আমরা আগের যে সমীকরণটা, এই সমীকরণ থেকে যদি আমরা সমাধান করি, অর্থাৎ Z0 ক্যান্সেল হয়ে যাবে, B1 বাই B2 স্কয়ার উপরে যাবে গা, এই পাশে 2 আসলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। অর্থাৎ আমরা এটা সবাই বুঝতে পারতেছি যে কিভাবে 20 হলো 20 log 10 V1 বাই V2 dB। এবং কারেন্টের ক্ষেত্রে ডেসিবেল একক এটুনিয়েটর 10 log 10, এরকম আবার P1 বাই P2 এর মান বসাই দিই কারেন্টের ক্ষেত্রে I1 স্কয়ার Z0, I2 স্কয়ার Z0। তাহলে সমাধান করার পর আমরা পাবো 20 log 10 I1 বাই I2 dB। তো নেপার এককে কারেন্ট এবং ভোল্টেজের অনুপাতের ই ভিত্তি লগারিদম দ্বারা এটুনিয়েশন নির্দেশ করে। নেপার এককে কারেন্ট এবং ভোল্টেজ অনুপাতের ই ভিত্তি লগারিদম দ্বারা এটুনিয়েশন নির্দেশ করে, অর্থাৎ নেপার এককে এটুনিয়েশন হচ্ছে ইন V1 বাই V2। কারেন্টের ক্ষেত্রে কি ইন I1 বাই I2, এখানে যেমন ডেসিবেলের ক্ষেত্রে এটা, নেপারের ক্ষেত্রে এটা।
তা আমরা জানি এখন আবার কি P1 স্কয়ার, এটা আমরা আগেই দেখে আসছি যে আমরা জানি এটা P1 এটা হলে P2 ইকুয়াল এটা, এই দুইটা সমীকরণ আমরা আগেই পেয়েছি। সেই ক্ষেত্রে I1 সমান সমান কি হবে P1 রুট ওভার P1 বাই Z0। তাহলে I2 V1 সমান সমান কি হবে রুট ওভার P1 Z0। এটা থেকে পাই এক নাম্বার থেকে পাই যেটা। আবার অনুরূপভাবে I2 সমান সমান P2 বাই Z0 এবং V2 সমান সমান রুট ওভার P2 Z0। তবে পাওয়ারের অনুপাতে নেপার থেকে অ্যাটেনুয়েশন পাওয়ার ইন সমান সমান এখানে যদি ভ্যালুটা বসাই দিই সমাধান করার পর আমরা পাবো কি যে রুট ওভারটা উভয় উপরে হয়ে যাবে, অর্থাৎ হাফটাকে সামনে নিয়ে আসলে 1/2 P1/P2। এবং কারেন্টের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে ইন মান দুটো বসাই দিলাম, I1/I2 এর মান বসাই দেওয়ার পরে সমাধান করার পর আমরা পাবো ইন IN P1/P2। নেপার এবং ডেসিবেলের মধ্যে সম্পর্ক, অর্থাৎ আমরা এখানে যে এককটা পাওয়া গেল নেপার এবং ডেসিবেলের ক্ষেত্রে কি আমরা একই ধরনের আউটপুট পেলাম। ভোল্টেজের ক্ষেত্রেও যা আসছে কারেন্টের ক্ষেত্রেও তাই আসছে। নেপার এবং ডেসিবেলের মধ্যে সম্পর্ক আমরা জানি ডেসিবেল এককে অ্যাটেনুয়েশন 20 log 10 V1/V2 dB। এখানে IN সমান সমান 2.306 log 10 এবং আবার log 10 সমান সমান 1/2.306 ইন সমান সমান 0.4343 ইন। অর্থাৎ মানটা যদি আমরা বসাই দিই তাহলে লগের এখানে যে মান হবে মান অনুযায়ী আমি এই ভ্যালুটা পাবো, ইনের মানটা পাবো এটা log 10 এর পরিবর্তে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে মান বসাই 20 log 10 এর মানটা বসাই দিলাম 0.4343 ইন V1/V2 dB, সেই ক্ষেত্রে আমার এই ভ্যালুটা আসবে এবং গুণ করে দিলে এই ভ্যালুটা পাওয়া যাবে 8.686 ইন্টু নেপার থেকে এককে অ্যাটেনুয়েটর, নেপার এককে অ্যাটেনুয়েটর। অতএব 1 ডেসিবেল সমান সমান আমরা কি পেলাম 8.686 নেপার। আবার নেপার একক অ্যাটেনুয়েশন ইন V1/V2 এখানে 1/2.306 ইন V1/V2 সমান সমান log 10 V1/V2, অতএব dB সমান সমান 20 log 10 V1/V2। সেই ক্ষেত্রে আমরা এটার মানটা যদি বসাই দিই তাহলে আমরা এখানে পাবো 20 বাই এখানে যদি মানটা বসাই এর 20/8.686 ইন্টু 2.03 ইন V1/V2 এবং এই পুরো মানটা বসাই দিলে আমরা পাচ্ছি 1/8686 ইন্টু 20 log 10 V1/V2। তাহলে এই ভ্যালুটা কার আমরা পেলাম দেখতে পারি, তাহলে এটা ভাগ করলে আমরা পাবো 0.115 এবং এটা কি হচ্ছে ডিবি ডেসিবেল একক। অতএব 1 নেপার সমান সমান 0.115 ডেসিবেল। তারপরে হচ্ছে 5.3 অ্যাটেনুয়েটিং নেটওয়ার্কের সাধারণ বৈশিষ্ট্য। ইহা একটি চার প্রান্তীয় নেটওয়ার্ক। অ্যাটেনুয়েশন নেটওয়ার্ক রেজিস্টিভ উপাদানের সমন্বয়ে গঠিত। ইহা সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল উভয় ধরনের হয়। অ্যাটেনুয়েটিং নেটওয়ার্কের সাধারণ বৈশিষ্ট্য যেগুলো আর কি, যে একটি চার প্রান্তীয় নেটওয়ার্ক অ্যাটেনুয়েশন নেটওয়ার্ক রেজিস্টিভ উপাদানের সমন্বয়ে গঠিত। 3 নাম্বার হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল বা অ্যাসিমেট্রিক্যাল উভয় ধরনের হয়। 4 নাম্বার হচ্ছে ইহা স্থির বা পরিবর্তনশীল অ্যাটেনুয়েশনে প্রদান করতে পারে। 5 নম্বর হচ্ছে ইহা অবশ্যই একটা নির্দিষ্ট মানের ইম্পিডেন্সের মাঝে কাজ করে। 6 নম্বর হচ্ছে ইহা নির্দেশিত বা নির্দিষ্ট অ্যাটেনুয়েশন প্রদান করে। 7 ইহা অবশ্যই সঠিক মানের ইনপুট ইম্পিডেন্স প্রদান করে। 8 ইহা অবশ্যই সঠিক মানের আউটপুট ইম্পিডেন্স প্রদান করে। 9 অ্যাসিমেট্রিক্যাল নির্দেশিত অ্যাটেনুয়েশন প্রদান করে। তারপর হচ্ছে 4.5 সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল ট্রি পাই এবং এল টাইপ নেটওয়ার্ক সংশ্লিষ্ট অ্যাটেনুয়েটরের গাণিতিক বর্ণনা প্রদর্শন। তাহলে এখানে দেখা যায় যে সিমেট্রিক্যাল ট্রি অ্যাটেনুয়েশন, প্রথমে হচ্ছে সিমেট্রিক্যাল ট্রি অ্যাটেনুয়েটর।
তো একটি সিমেট্রিক্যাল টি অ্যাটেনুয়েটর এর ইনপুট এবং আউটপুট প্রান্তে দুটি সমান বাহু থাকে, যেটা একটা সিরিজ ইম্পিডেন্সকে সমান দুই ভাগে ভাগ করা যায়। আমরা আগেই জানি যে একটা সিমেট্রিক্যাল টি নেটওয়ার্কের ক্ষেত্রে দুই পাশে দুইটা ইম্পিডেন্স সমমানের থাকে, মাঝে একটা কেন্দ্রীয় শান্ট থাকে, যা নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো। অর্থাৎ এই R1 এবং R3 ও R2 এটা একটা টি সিমেট্রিক্যাল অ্যাটেনুয়েটর বা টি সিমেট্রিক্যাল নেটওয়ার্ক। এখানে R1 এবং R3 এর মান একই হবে এবং R2 টা সাধারণত তাদের দ্বিগুণ হয়। এটাকে সিমেট্রিক্যাল টি অ্যাটেনুয়েটর। তাহলে আমরা এই সার্কিট থেকে আমরা দেখতে পাই যে যদি পূর্বের চিত্র হতে দেখা যায় যে প্রত্যেকটি সিরিজ বাহুর রেজিস্ট্যান্স, যেমন R1 সমান R3, শান্ট বাহুর রেজিস্ট্যান্স R2। এবার পূর্বের অনুরূপ অ্যাটেনুয়েটর সার্কিটকে একটি প্রবাহ করার সার্কিটকে কারেন্ট প্রবাহ করার জন্য ভোল্টেজ সোর্স প্রদান করা হয়, যেটি নিচের চিত্রের মাধ্যমে দেখানো হলো। এখানে উপরের সার্কিটটারই একটি অনুরূপ সার্কিট অঙ্কন করা হলো, যেমন এই একটা ইম্পিডেন্স, এ আর একটা ইম্পিডেন্স, এখানে মাঝখানে আর একটা ইম্পিডেন্স, এটা একটা টি নেটওয়ার্ক। এই টি নেটওয়ার্কের ইনপুটে একটি ভোল্টেজ সোর্স সংযোগ করা হলো এবং আউটপুটে একটি ইম্পিডেন্স যুক্ত করা হলো। তো ইনপুটের যে ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স, সেটাকে Z0 দ্বারা প্রকাশ করা হয়েছে এবং আউটপুটে যে ইম্পিডেন্সটা সংযোগ করেছে সেটাও Z0। এটা একটা টি নেটওয়ার্ক। এটাকে কি করি আমরা বায়াসিং করলাম। অর্থাৎ বায়াসিং করার ক্ষেত্রে আমি টি নেটওয়ার্কের এখানে যে ইম্পিডেন্সটা দেওয়া আছে Z1/2, এই ইম্পিডেন্স Z1/2, এটা হচ্ছে Z2। তা আমি আমার সার্কিটের সমাধানের সহজকরণের স্বার্থে আমরা এখানে Z1/2 সমান RA এবং Z2 সমান RB এবং Z0 সমান R ধরা হয়েছে। আমি সমাধানটাকে সহজ করার জন্য আমি এই তিনটা জিনিস এখানে ধরে নিয়েছি। অর্থাৎ এই ভ্যালুটার মান ধরা হয়েছে RA এবং এই Z1/2 এর RB, Z2 এর মান RB এবং এই Z0 এর মান R। যেহেতু Z1/2 RA, এইখানেও Z1/2 এর মানটা RA হবে। তাহলে এই চিত্র থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা হয়তো অ্যাটেনুয়েটরের ভ্যালুটা পেয়ে যাব। যে বি নং চিত্রের লুপ এ বি সি ডি এর ক্ষেত্রে আমরা যে চিত্রটা অঙ্কন করছি ওইখানে যে লুপটা আছে, যে এখানে লুপ দেওয়া আছে যে এ বি সি ডি এ, এই লুপটার ক্ষেত্রে যদি আমরা কারশফের সূত্র প্রয়োগ করি অর্থাৎ কেভিএল প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে এইখানে যে মানটা পাওয়া যাচ্ছে এটা যদি আর এ হয় তাহলে এই দিক দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আইআর, এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আইএস, আর এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে আইএস মাইনাস আইআর। তাহলে আমরা যেহেতু কারশফের সূত্রটা আগেই পড়ছি এবং তার প্রমাণ ব্যাখ্যা এবং গাণিতিক সমস্যা আগে পড়ে আসছি, এই জন্য আমরা এটা সহজেই বুঝতে পারবো। তাহলে ভি নং চিত্রে লুপ এবিসিডি এর ক্ষেত্রে যেমন আর এ আই আর এবং আর আই আর মাইনাস আর বি আই এস মাইনাস আই আর ইকুয়াল 0। তো এটা যদি আমরা সমাধান করার পর আমরা এরকম একটা অনুপাতের মান পাবো, অর্থাৎ আই এস বাই আই আর সমান আর এ প্লাস আর বি, আর বিটা ছোট হবে এখানে, আর বি প্লাস আর ইকুয়াল বাই আর বি। যখনই আমি সমাধান করার পর এই আইএস আইআর এর অনুপাতের মানটা পেয়ে যাব, তখন আমি ধরি যে আইএস বাই আইআর সমান কি এন। আমি এইটার মানটা এন ধরলাম, অর্থাৎ আইএস বাই আইআর সমান এন সমান কি এই ভ্যালুটা আর এ প্লাস আর বি প্লাস আর বাই আর বি। এটা একটা 1 নং সমীকরণ দেওয়া হলো। তা আবার লুপ এ বি সি ডি এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা যে এখানে অঙ্কন করেছিলাম আমরা যদি ওই সার্কিটটাকে এইরকম ধরি যে প্রাথমিক যে সাপ্লাইটা দেওয়া আছে সোর্সটা ইজি এবং এখানে আমরা যদি আর এ রেজিস্টারটা ধরি এবং এই রেজিস্টারটা যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমি নির্ণয় করে নিই, যেমন আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওই পাশে যেটা ছিল যে আর এ প্লাস আর সমান্তরাল আর বি, যেহেতু ওই পাশে আর এ প্লাস আরটা সিরিজে ছিল এই জন্য এটার সাথে প্যারালালে হচ্ছে আর বি। তো এটাকে সমাধান করবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার দাঁড়াবে আর এ প্লাস আর ইন্টু আর বি বাই আর এ প্লাস আর বি প্লাস আর। সরি, এইখানে এটা ছোট হবে, এই বিটা ওইখানে ছোট হবে।
তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এই সার্কিটটার কথা চিন্তা করি, তাহলে এখানে চিত্রে কেভিএল প্রয়োগ করে যদি কেভিএল প্রয়োগ করি, তাহলে ইজি সমান সমান কি পাবো, আইএস আর এ প্লাস আইএস আর ইকিউ, যেহেতু একটা সিরিজ সার্কিট, একটা লুপ। এখানে থেকে আইএস কমন নেওয়ার পরে ইজি বাই আইএস সমান সমান পাবো আর এ, আর আমি যদি আর ইকুইভ্যালেন্টের মানটা বসাই দিই তাহলে এই ভ্যালুটা চলে আসবে। তো যেহেতু এটুনিয়েটরে Z0 সমান সমান R0 সমান সমান R ধরা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো আর এর ভ্যালুটা যদি নির্ণয় করি, তাহলে জেড ইন সমান সমান হবে ইজি বাই আইএস ইকুয়াল Z0 বাই আর সমান সমান এই ভ্যালুটা আর এ প্লাস আর এ প্লাস আর আর বি আর এ প্লাস আর বি প্লাস আর। তা আর সমান সমান এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম যে আর এ প্লাস আর বি নিচে চলে গেল। এখন আর সমান সমান হবে আর এ প্লাস আর, এখানে এই যে ভ্যালুটা আছে আর এ প্লাস আর বি প্লাস আর বাই আর বি, এই ভ্যালুটা আমরা 1 নং সমীকরণে পেয়েছি যে এটার ভ্যালুটার মান হচ্ছে n। সেই ক্ষেত্রে আমরা এখানে n বসাই দিলাম। n বসানোর পরে যদি আমি সমাধান করি, তাহলে আমার সমাধানটা হবে যে আর এর মানটা চলে আসবে যে আর এ সমান সমান n-1 বাই n+1 মাইনাস আর। এখন এই সমীকরণটা হয়ে যাবে আমার 2 নং সমীকরণ। তো সমীকরণ 1 নং এ আর এর মান বসিয়ে এখন আবার 1 নং সমীকরণে যদি আর এর মান বসাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো, সমাধান করার পরে আমরা পাবো আর বি সমান সমান 2rn বাই n স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে 3 নং সমীকরণ। তো উপরের 2 নং এবং 3 নং সমীকরণ দ্বয় n এবং ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের মাধ্যমে যথাক্রমে এটুনিয়েটরের সিরিজ এবং শান্ট এলিমেন্ট রেজিস্ট্যান্স নির্দেশ করে। অর্থাৎ n এর মাধ্যমে ক্যারেক্টার ইম্পিডেন্সের মাধ্যমে যথাক্রমে এটুনিয়েটর সিরিজ এবং শান্ট এলিমেন্ট রেজিস্ট্যান্স নির্দেশ করে। তা আমরা যদি সেই ক্ষেত্রে নির্ণয় করি যে n সমান সমান আমি আগেই ধরছিলাম যে আইএস বাই আইআর সমান সমান ই টু দি পাওয়ার গামা, যেখানে গামাটা হচ্ছে নেপার বা ডেসিবেলের এককে প্রকাশিত। গামাটা হচ্ছে নেপার বা ডেসিবেল এককে প্রকাশিত। তো সেই ক্ষেত্রে গামা সমান সমান হচ্ছে 20 log 10 আইএস বাই আইজি, অর্থাৎ ইকুয়াল আইএন বাই আইজি। তো এন হচ্ছে এনটি লগ গামা বাই 20, যেখানে গামা হচ্ছে ডেসিবেল একক, আর এন হচ্ছে এনটি লগ গামা, যেখানে গামা হচ্ছে নেপার এককে। যখনই এন এনটি লগ গামা বাই 20 তখন গামাটা হচ্ছে ডেসিবেলে, যখনই এন এনটি লগ গামা যখন গামা হচ্ছে নেপার এককে। তাহলে এইখান থেকে আমরা নেটওয়ার্কের 4 নংয়ের যে পাওয়া গেল যে অর্থাৎ একটা সিমেট্রিক্যাল টি এটুনিয়েটর, অর্থাৎ একটা সিমেট্রিক্যাল সার্কিটের টি এটুনিয়েটর। দেখুন এরকম অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের টি এটুনিয়েটর আছে, সিমেট্রিক্যাল নেটওয়ার্কের পাই এটুনিয়েটর, অ্যাসিমেট্রিক্যাল নেটওয়ার্কের পাই এটুনিয়েটর, সিমেট্রিক্যাল এল এটুনিয়েটর, অ্যাসিমেট্রিক্যাল এল এটুনিয়েটর। তো এইগুলোকে আমরা বাছাই করব। যেহেতু আমি একটা দেখাই দিলাম, এখানে দেখাইছি যেটা সিমেট্রিক্যাল টি এটুনিয়েটর, আর বাকিগুলো আমরা বাসায় কি প্র্যাকটিস করব, বাসার থেকে প্র্যাকটিস করব। তারপর হচ্ছে 5.5 পরিবর্তনশীল ও ল্যাডার এটুনিয়েটর। পরিবর্তনশীল এটুনিয়েটর এই সমস্ত এটুনিয়েটরকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে পরিবর্তন করলেও ইনপুট ও আউটপুটের কোনো পরিবর্তন হয় না। এটি একটি বিশেষ ধরনের এটুনিয়েটর। চিত্রে টি, পাই এবং ব্রিজ টি এটুনিয়েটর দেখানো হয়েছে। যেমন এখানে টি এটুনিয়েটর, পাই এটুনিয়েটর সার্কিট দেখানো হয়েছে, যেটা একটা বিশেষ ধরনের নেটওয়ার্ক। অর্থাৎ এই 3টা রেজিস্টরকে পরিবর্তন করা যায়। ভেরিয়েবল এখানে সংযোগ দেখানো, বইয়ের মধ্যে দেখানো আছে, ভেরিয়েবল চিহ্নতে দিয়েছে। এট এ টাইমে 3টাকেই কি করা যায়, ভেরিয়েবলে পরিবর্তন করা যায়। পরিবর্তন করলে এদের ইনপুট আউটপুটে কোনো পরিবর্তন হবে না। যেমন পায়ের ক্ষেত্রে এই 3টাকে পরিবর্তন করা যায়, কিন্তু ইনপুট আউটপুটে কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে একটা বৃষ্টি নেটওয়ার্ক দেখানো হয়েছে, যেমন এখানে 4টা রেজিস্টার আছে। এট এ টাইমে 4টাকে ভেরিয়েবল করা যায় না, 3টার বেশি করা যায় না।
নিচে লেখা রয়েছে 3টি রেজিস্টরকে একই সাথে পরিবর্তন করা যায়, 4টি রেজিস্টরকে একই সাথে পরিবর্তন করা যায় না। তো এটা একটা বিশেষ ধরনের নেটওয়ার্ক, পরিবর্তনশীল অ্যাটেনুয়েটর। তারপর হচ্ছে ল্যাডার অ্যাটেনুয়েটর। 2 বা ততোধিক ট্রি বা পাই অ্যাটেনুয়েটরকে পরস্পর সাথে সিরিজে সংযুক্ত করা হলে যে অ্যাটেনুয়েটর গঠিত হয় তাকে ল্যাডার অ্যাটেনুয়েটর বলে। ল্যাডার অ্যাটেনুয়েটরের 2টি প্রান্ত থাকে, একটি প্রান্ত লোডের সাথে এবং অপর প্রান্ত ইনপুট সিরিজের সাথে। এখানে একটা আমরা ইনপুট সিরিজের সাথে ইনপুট ল্যাডার নেটওয়ার্ক দেখানো হয়েছে। ল্যাডার অ্যাটেনুয়েটর বলতে এখানে যেমন এটা একটা টিএল সেকশন, এটা একটা টি, এটা একটা টি, এটা একটা টি পরপর, বা অথবা এটা একটা পাই, এটা একটা টি, এটা একটা পাই, এরকম টার্ম বাই টার্ম একত্রে যোগ করে যে নেটওয়ার্কটা একত্রে সংযোগ করা হয় সেটা হচ্ছে ল্যাডার অ্যাটেনুয়েটর। এটারও 4টা টার্মিনাল, এই ইনপুটে 2টা টার্মিনাল, আউটপুটে 2টা টার্মিনাল। তো এখন অধ্যায় 5 আমরা 5.5 পর্যন্ত আলোচনা করলাম। তো আমাদের এই অধ্যায়ে বাড়ির কাজ হচ্ছে যে আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম যে অ্যাসিমেট্রিক্যাল টি অ্যাটেনুয়েটর, সিমেট্রিক্যাল পাই অ্যাটেনুয়েটর, অ্যাসিমেট্রিক্যাল পাই অ্যাটেনুয়েটর, সিমেট্রিক্যাল এল অ্যাটেনুয়েটর, অ্যাসিমেট্রিক্যাল এল অ্যাটেনুয়েটর, এবং কিছু গাণিতিক সমস্যার সমাধান আছে যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলা করবা। আমার মনে হয় প্রমাণের সাথে মিলাই করলে হয়তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আগামী ক্লাস আবার একই দিন একই সময় আগামী বুধবার 8:30-এ এই ক্লাসে উপস্থিত থাকবো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হয়তো আমরা বোঝানোর চেষ্টা করব। তো বাড়ির কাজ যেটা দেওয়া হলো, তোমরা এই কাজগুলো কমপ্লিট করে তোমার যে সংশ্লিষ্ট টিচার আছে এই সাবজেক্টের, তোমরা তার কাছে জমা দিবে সেশনাল খাতা হিসাবে। তাহলে তোমাদের এই কোর্সটা সহজতর হবে। আর এই ক্লাসটা বারবার দেখার জন্য তোমরা এই সাইটে www.skill.gov.bd.com এখানে রেকর্ডিং অবস্থায় আছে, তোমরা এই ক্লাসটা চাইলে বারবার দেখতে পারবে এবং এই ওয়েবসাইটে তোমরা সেটাকে পাবে, সংরক্ষণ থাকবে। আগামী ক্লাসে আলোচনা হবে অধ্যায় 6। অধ্যায় 6টাও একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি আছে সিলেবাসে। যেমন 6.1-এ আছে রেজোনেন্স সার্কিটের সংজ্ঞা, 6.2-তে আছে রেজোনেন্স সার্কিট এর প্রকারভেদ, 6.3-তে আছে সিরিজ এবং প্যারালাল রেজোনেন্স সার্কিটের ব্যাখ্যা, 6.4-এ আছে ইলেকট্রনিক ফিল্টারের সংজ্ঞা, 6.5 ফিল্টারের প্রকারভেদ, 6.6-এ আছে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টারের সাধারণ ধর্ম, 6.7-এ আছে লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এবং ব্যান্ড স্টপ ফিল্টারের প্রয়োগ উল্লেখকরণ, 6.8-এ আছে সিমেট্রিক্যাল ব্যালেন্সড এবং আনব্যালেন্সড টি এবং পাই সেকশন হিসাবে লো পাস ফিল্টারের উপস্থাপন, এবং 6.9-এ আছে কানেক্টিং আলফা এবং Z0 থিওরেম, ইম্পিডেন্স থিওরেম আর কি। তাহলে আমরা যদি আগামী ক্লাসের পড়াগুলো প্রত্যেকটা পয়েন্ট একটু রিডিং করে আসি, তাহলে দেখা যাবে যে আমাদের জন্য পরবর্তী ক্লাসটা সহজ হবে। যদি আমরা আগামী ক্লাসে হয়তো পুরো ক্লাসটা আলোচনা করা যাবে না, হয়তো 6.1 থেকে 6.5 পর্যন্ত আমরা আলোচনা করতে পারবো, বা 6.6 পর্যন্ত, তার পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে চলতে থাকবে। তবে তোমরা যদি এই ক্লাসগুলো ভালো করে চেষ্টা করো এই দুর্দিনে, তাহলে তোমরা উপকৃত হবে। যেহেতু বাসায় আছো, সাবধানে থেকে যতটুকু মানে সাবধান থাকা যায় আর কি, প্রয়োজনের অতিরিক্ত বাহিরে বের না হওয়া, এবং এই ক্লাসগুলো পর্যবেক্ষণ করা, ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।